আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সিঁড়ি ভেঙে ভেঙে। এটি শবর সিরিজের একটি গল্প। শবর দাশগুপ্ত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গোয়েন্দা চরিত্র। তিনি কলকাতা পুলিশের লালবাজার শাখায় বসেন। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1997 সালে আনন্দ পাবলিশার্স থেকে। সাথেই থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অহংটা এখনো বেশ আছে। বয়সে একটু স্থিমিত হয়ে এসেছে ঠিকই, সবসময় আগের মতো ফনা তুলে দাঁড়ায় না। সংসারের নানা প্রকাশ্য ও চোরামারে বারবার আহত হয়েছে বটে, কিন্তু এখনো আছে। কে জানে, হয়তো অহংকারটুকুই আছে, আর তার কিছুই নেই। তার বউ শিখা বলে, এত আমি করো বলেই আর কারো দিকে তাকিয়ে দেখলে না কখনো। এত অহংকার বলেই ছেলেটা পর হয়ে গেল, জামাই আসা যাওয়া বন্ধ করলো। এখন অহং ধুয়ে জল খাও। এই শিখার সঙ্গে একটা জীবন বনিবনা হলো না তার। অন্তত দুবার তাদের সম্পর্ক স্থায়ীভাবে ভেঙে যাওয়ার মুখে পড়েছিল। টিকে আছে বটে সম্পর্কটা, তবে উপরে উপরে, ভেতরে কোনো টান নেই, সমবেদনা নেই। দুটো মানুষ এক ছাদের তলায় বাস করেন মাত্র। আজ এই অহংবোধই তাকে প্রচারণা করেছিল হঠকারিতায়। সন্ধ্যাবেলা রুটিন মতোই সান্ধ্য ভ্রমণ সেরে তিনি ফিরে দেখলেন লিফটটা খোলা। দুজন মিস্ত্রি গোছের লোক টুকটুক করে কিছু সারাচ্ছে টারাচ্ছে। বাসুদেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে হে? লিফটের ভেতর থেকে মিস্ত্রিদের একজন বলল, সার্ভিসিং হচ্ছে। কতক্ষণ লাগবে? এই ধরুন 2-3 ঘন্টা। তবে আজ নাও হতে পারে। চিন্তিত হলেন। তার ফ্ল্যাট 8 তলায়, হাট ভালো নয়। উচিত হবে কি সিঁড়ি বেয়ে ওঠা? এমন অবস্থায় ইচ্ছে করলে তিনি গড়চায় মণিময়ের বাড়ি চলে যেতে পারেন। মণিময় তার অনেক দিনের বন্ধু। কিন্তু শিখাকে জানানো দরকার। কিভাবে জানাবেন? তার ফ্ল্যাটে ফোন নেই। দারোয়ানকে একটু খুঁজলেন বাসুদেব। সে ব্যাটার টিকিটাও দেখা গেল না। আসলে ফ্ল্যাট বাড়িটা এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। বেশিরভাগ ফ্ল্যাটেই এখনো লোক আসেনি। 10 তলার এই বাড়িতে আজ অবধি মাত্র 4-5টা ফ্ল্যাটে লোক ঢুকেছে। এখনো দারোয়ানদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি। মাত্র একজনকে দিয়ে কাজ চালানো হচ্ছে। ফ্ল্যাটের মালিকরা সবাই এসে গেলে কমিটি হবে, তারপর পুরো দস্তুর দারোয়ানদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা। বাসুদেব এদিক ওদিক দারোয়ানকে একটু খুঁজে হতাশ হলেন। এবারটা প্রায় সময়ই ছুতোনাতায় কোথায় যেন চলে যায়। সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। আধুনিক ফ্ল্যাটগুলোর তলা তেমন উঁচু হয় না। পারবেন কি? জীবনে ফার্স্ট ডিভিশন ক্রিকেট এবং ফুটবল দুই খেলেছেন। খেলা থেকেই তার জীবনের প্রথম চাকরি। এখনও দেয়াল আলমারি ভর্তি তার খেলার ট্রফি। অহংটা মাথা চাড়া দিয়ে উঠল। পারবেন না? তাই কি হয়? মাত্র 66 বছর বয়স। এখনো তার সেক্স কার্যকর। এখনো দুবেলা মাইল 2 হাঁটেন। শরীর নিয়ে তার অহংকার আছে। মাস 4 আগে হার্টের গন্ডগোল ধরা পড়েছিল। তবে তেমন দুশ্চিন্তার কিছু নয়, অন্তত তিনি তা মনে করেন না। ঠাকুরিয়ার বাড়িটা নিয়ে গন্ডগোল করছিল ভাইপোরা। আইন বাসুদেবের পক্ষে ছিল বটে, কারণ বাড়িটা তার নামই। কিন্তু নৈতিক দিকটা তার দুর্বল ছিল, কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ইসমাইলি সম্পত্তি বেচা টাকা তার বাবা এবং ভাইরা কিছু কিছু পাঠাতো। সেই থেকেই বাড়িটার সূত্রপাত। বাবার ইচ্ছে ছিল বড় বাড়ি করে সব ভাই একসঙ্গে থাকবে, যেমন দেশের বাড়িতে ছিল। কথা ছিল বাড়িটা নিজের নামে করলেও বাসুদেব পরে দলিলে অন্যদেরও নাম ঢোকাবেন। তাতে আপত্তি ছিল না। কিন্তু কালক্রমে দেখা গেল দেশের বাড়ি থেকে যে টাকা এসেছিল তার চেয়ে বেশি টাকা বাসুদেবের তহবিল থেকে বাড়ির পেছনে খরচ হয়েছে। বাবা আর এসে পৌঁছতে পারলেন না, ওদেশেই মারা গেলেন।
দাদাদের মধ্যে একজন এলেন। এলো ভাইপো ভাইজিরা। বাড়িতে এসেই উঠল সবাই। তারপর শুরু হলো তাগিদ, বাড়ির ভাগ দাও। বাসুদেব সেজদার সামনে হিসাব ফেলে দিয়ে বললেন, আমার 2.5 লাখ টাকা দিয়ে দাও, লিখে দিচ্ছি। গন্ডগোলের সূত্রপাত সেখান থেকেই। এত টাকা তিনি খরচ করেছেন এটা কেউ বিশ্বাস করল না। ঝগড়াঝাটি শুরু হলো এবং সম্পর্কের অবনতি ঘটতে লাগলো। বাসুদেবের জোর বেশি, কারণ তিনি এখানকার লোক। তিনি হুমকি দেয়ায় সেজদার রাগ করে ভাড়া বাড়িতে চলে গেলেন। ভাইপোরাও বিদায় নিল। মামলা মোকদ্দমার তোড়জোড় চলতে লাগলো। দেশ থেকে বড়দাও কয়েকবার আসা যাওয়া করতে লাগলেন। বাসুদেব সাফ জানিয়ে দিলেন 2.5 লাখ টাকা না পেলে তিনি বাড়ির ভাগ কাউকে দেবেন না। মামলা হলে বাসুদেবের জয় অনিবার্য ছিল। তাছাড়া এ দেশে দেওয়ানি মামলার নিষ্পত্তি হতে এত সময় নেয় যে যুবক বুড়ো হয়ে যায়। এক পুরুষে হয়তো নিষ্পত্তিও হয় না। এসব ভেবেই বোধ হয় ওরা আর মামলা করেনি, কিন্তু দাবিও ছাড়েনি। অন্তত 2টি ভাইপো শিবশঙ্কর আর গোপাল নাগরিক কমিটি, রাজনৈতিক দল আর স্থানীয় মাস্তানদের সাথে যোগাযোগ করে প্রায়ই ঝামেলা পাকাতো। বাসুদেব 1 বছর আগে বাড়িটা তাই প্রমোটারদেরকে দিয়ে দিলেন। নিয়ম মতো প্রমোটার ফ্ল্যাট তৈরি করে সেখানে তাকে ফ্ল্যাট দিবে। কিন্তু বাসুদেব প্রমোটারকে বললেন, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় আমাকে একটা ফ্ল্যাট দিতে হবে। তবে এ বাড়িতেও আমার এক আত্মীয়ের জন্য একটা ফ্ল্যাট চাই। বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই ফ্ল্যাটটা প্রমোটারই তাকে দিয়েছে। পুরনো বাড়িতে ফ্ল্যাট উঠছে শুনে ভাইপোরা ফের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার আর প্রমোটারের উপর। ফ্ল্যাট যখন হচ্ছেই তখন আমাদেরও ফ্ল্যাট দিতে হবে। বাসুদেব গায়ে মাখেননি সেসব কথা। শুধু শিখাই মাঝে মাঝে তাকে বলতো, এ কাজটা তুমি ভালো করছো না। বাড়ির ভাগ যদি দিতে না পারো অন্তত ওদের কিছু টাকা দিয়ে দাও। প্রমোটার তো তোমাকে 7 লাখ টাকাও দিয়েছে। বাসুদেব একবার যে সিদ্ধান্ত নেন তা থেকে টলেন না। মাথা নেড়ে বললেন, ওরা আমার সাথে শত্রুতা করার চেষ্টা না করলে দিতাম, এখন আর 1 পয়সাও দেব না। তার ভাইপো গোপাল তাকে একবার গুন্ডা দিয়ে মারাবে বলে শাসিয়েছিল, সেটা তিনি ভুলেননি। শিখা বলল, ওদের অভিশাপ আমাদের জন্য ভালো হবে না। তিনি যথারীতি শকুনের সাপ ও গরুর মৃত্যুর কথা বলে ব্যাপারটা উড়িয়ে দিলেন। পাপ পুণ্যের ভয় বাসুদেবের নেই, কারণ ওসব তিনি মানেন না। তিনি মনে করেন জীবনের ক্ষেত্রে একটাই নিয়ম, যার দাঁত নখের জোর বেশি সেই টিকে থাকার অধিকারী। তার ভয় ডর ভাবাবেগ সবসময়ই কম। অহংকারী লোকদের ওসব কমই থাকে। অহংকার কথাটার মানে যে কি তা বাসুদেব খুব ভালো জানেন না। অহংকার মানে কি নিজেকে ভালোবাসা? তাহলে তো সবাই অহংকারী। তবে কি নিজেকে নিয়ে গৌরববোধ? তাও অল্প বিস্তর সকলেরই আছে। তবে কি অহংকার মানে নিজেকে সর্বদা নির্ভুল এবং অভ্রান্ত মনে করা? নিজেকে ছাড়া সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করা? নিজের আরাম আয়েশ ভোগ বিলাস সুখ ছাড়া কারো আরাম বিলাস সুখের কথা না ভাবা? যদি এসবই হয়ে থাকে তবে বাসুদেব অহংকারী, সন্দেহ নেই। কোনোদিনই অন্যের ব্যথা বেদনা দুঃখ অভিমান নিয়ে বিশেষ মাথা ঘামাননি। তার 2 ছেলে এবং মেয়ের নাকি অভিমান আছে যে বাবা তাদের কখনোই ভালোবাসেননি। ভালোবাসেননি কথাটা ঠিক নয়, তবে ছেলে মেয়েকে নিয়ে তার আধিক্যতা ছিল না। ওরা বায়না করলে তার ধৈর্যচ্যুতি ঘটত। ছেলেমেয়েরা তাকে যমের মতো ভয় পেত সবসময়। এখন হয়তো ঘেন্না করে, কারণ অবিরল ভয় হয়তো কখনো কখনো সমাধান না পেয়ে ঘেন্নায় পর্যবসিত হয়। বাসুদেব ছেলে মেয়েদের ঘেন্নার ভাবটা একটু টের পান। একতলা উঠে এলেন বাসুদেব। কোনো অসুবিধা হলো না। আস্তে আস্তে উঠলে অসুবিধা হওয়ার কথাও নয়। উঠতে উঠতে তিনি নিজের প্রবল অহংকারের কথাই ভাবছিলেন। হ্যাঁ, ঠিক বটে, তিনি অহংকারী,
কিন্তু এই অহংকারই কি তাকে বাঁচার জীবনী শক্তিটা যোগান দেয় না? অহংহীন পুরুষ তো নির্বীজ পুরুষের মতোই, তাই না? তার খেলোয়াড় জীবনের শেষ দিকে যখন ফর্ম পড়ে যাচ্ছে, যখন দম পান না, যখন ভারী পা আর আগের মতো ডজ বা কারিকুরি দেখাতে পারে না, তখন একটা দুর্মদ অহংকারী তাকে মাঠ ছাড়তে দেয়নি। অনেক গুরুতর খেলায় স্রেফ মনের জোরে তিনি ক্ষমতার চেয়ে 10 গুণ বেশি দিয়েছেন। টিম থেকে তাকে বাদ দেওয়া হবে, এটা তার সহ্য হওয়ার কথা নয়। একটা সময় তিনি নিজেই সরে এলেন সসম্মানে। খেলার শেষ জীবনে একটা ছেলেকে চিরকালের মতো বসিয়ে দিয়েছিলেন তিনি। সেও ওই অহংকারের থেকেই। শুভম মিত্র বলে ছেলেটা তখন লেফট আউটে দারুণ খেলছে, খুব নামডাক। শুভমের দলের সঙ্গে যেদিন খেলা পড়ল সেদিনকার কথা। বাসুদেব রাইট হাফে। শুভম ছেলেটার পায়ে ছিল হরিণের মতো দৌড়, তেমনি সূক্ষ্ম বল প্লে, তেমনি টার্ন এবং শুটিং। কমপ্লিট প্লেয়ার যাকে বলে। প্রথম হাফে তাকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাসুদেব। শুভম তাকে অনায়াসে টুস্কি মেরে কাটিয়ে যাচ্ছে এবং বাসুদেব বলে মাঠে যে কেউ আছে সেটাই যেন মনে রাখছে না। অবহেলা সহ্য হচ্ছিল না বাসুদেবের। তিনি বুঝতে পারছিলেন এরকম চললে সেকেন্ড হাফে তাকে বসানো হবে। তার বদলে নামবে সত্য রায়। তাই হাফ টাইমের কয়েক মিনিট আগে তিনি পাটা চালালেন, যেমনটা চালালে বিপক্ষের মারাত্মক ক্ষতি হতে পারে। শুভম ভালো খেলোয়াড় ছিল ঠিক, কিন্তু এসব অভিজ্ঞতা ছিল না। চোরা পায়ের মার খেয়ে ছিটকে 5 হাত গড়িয়ে গিয়ে ছটফট করতে লাগলো। তারপর স্ট্রেচারে শুয়ে হাসপাতালে। শুভমের সেই শেষ খেলা এমনভাবে ভেঙেছিল যে জীবনে আর মাঠে নামতে পারেনি। এই রাফ ট্যাকেলটি নিয়ে কাগজে বিস্তর লেখালেখি হয়েছিল তার বিরুদ্ধে। বাসুদেব কি অনুতপ্ত হয়েছিলেন? হয়তো একটু হয়েছিল অনুতাপ, কিন্তু অহংকারী তবু বারবার তাকে চালিয়ে নিয়েছে। অহংকারীরা একটু স্বার্থপরই হয়ে থাকে এবং তারা অন্যের সম্পর্কে উদাসীন। শিখা এবং আর কেউ, বিশেষ করে শিখা, যখন তাকে স্বার্থপর বলে তখন খুব ভুল বলে না। এই স্বার্থপরতা আর উদাসীনতা কত নির্মম হতে পারে তার উদাহরণ রীনা আর শঙ্কর। স্বামী স্ত্রী এই দম্পতিকে তিনি ভালো করে দাম্পত্য জীবন যাপনই করতে দেননি। যে কোনো ক্ষেত্রে একটু নাম করলে ভক্ত জোটেই। তারও ভক্ত বড় কম ছিল না। ছেলেদের কথা বাদ রাখলেও মেয়ে ভক্তরা ছিল অনেক। তাদের বেশ কয়েকজনের সঙ্গেই তার দৈহিক সম্পর্ক হয়েছিল। এরকম হয়েই থাকে, মনে রাখার মানে হয় না। কিন্তু রীনা অন্যরকম। রীনা ছোটোখাটো, রোগা, মুখখানা ভারী মিষ্টি, মায়াবী চোখ দুখানা ছিল গভীর রহস্যে ভরা, নম্র শরীর আর মাজা রং। রীনা যখন তার প্রেমে পড়ে তখন রীনার বিয়ের বয়স হয়ে গেছে। বাসুদেব শুধু বিবাহিতই নন, 2 ছেলেমেয়েরও বাবা। কিন্তু তারা দুজনে এমনভাবে পরস্পরের প্রেমে পড়ে গেলেন যেন তাদের বয়ঃসন্ধি, দেহ তো ছিলই, দেহ ছাড়িয়েও অনেক দূর গড়ালো সম্পর্ক। শঙ্কর এক মস্ত ইঞ্জিনিয়ারিং ফার্মের সেলস ইঞ্জিনিয়ার। নানা জায়গায় ট্যুর থাকতো, কিন্তু তা বলে বাসুদেব যে শঙ্করের অনুপস্থিতির সুযোগ নিতেন তা নয়। বরং রীনার সঙ্গে পরিচয় অল্প কিছুদিনের মধ্যেই তিনি শঙ্করকে মুখের উপর বলে দিয়েছিলেন, তুমি ওকে ডিভোর্স করো, ওকে আমার চাই। রীনাও স্পষ্টভাবে ডিভোর্স চেয়েছিল শঙ্করের কাছে। বেচারা শঙ্কর, সে এমনই ভালোবাসত রীনাকে যে প্রস্তাব শুনে প্রথমটায় রেগে গেল। তারপর যখন বুঝলো ওদের আটকানোর উপায় নেই, তখন পাগলের মতো হয়ে গেল। তখন সে বাধ্য হয়েই রীনাকে বলেছিল, যা খুশি করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি বাসুদেবের সঙ্গে তোমার সম্পর্ক মেনে নিচ্ছি, শুধু কথা দাও আমাকে ছেড়ে যাবে না। পৌরুষের এমন অভাব বাসুদেব কদাচিৎ কোনো পুরুষের মধ্যে দেখেছেন, কিন্তু এমনভাবে স্ত্রী যারকে মেনে নিতে হবে,
শঙ্করের অহং বলতে কি কিছুই ছিল না? শিখা যদি এরকম করত, বাসুদেব তো খুন করে ফেলতেন শিখাকে। বাসুদেব একদিন রীনাকে বলেছিলেন, শঙ্করের তো উচিত পিস্তল দিয়ে আমাকে খুন করা। রীনা অবাক হয়ে তার চোখে চোখ রেখে বলেছিল, খুন করবে কেন? কেন করবে না? ওর পৌরষ নেই? পৌরষ কি জিনিস আমি জানি না, কিন্তু জানি ও আমাকে ভীষণ ভালোবাসে। আমি আঘাত পাই এমন কাজও করবে না। বাসুদেব তত্ত্বটা বোঝেননি। ভালোবাসে বলেই তো প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেবে, না হলে কেমন ভালোবাসা? না, শঙ্কর কখনো তা আর অস্ফুট প্রতিবাদও করেনি। এমনকি রীনা তার সঙ্গে চুক্তি করে নিয়েছিল তার প্রথম সন্তানটি হবে বাসুদেবের। শঙ্কর মেনে নেয়। ম্যারা আর কাকে বলে? বাসুদেব আর রীনার সন্তান হলো অজাতশত্রু। না, অজাতশত্রু জানে না যে বাসুদেবই তার বাবা, তার বৈধ বাবা শঙ্কর। বাসুদেব চারতলায় উঠে দেখলেন একটি পরিবার, স্বামী স্ত্রী এবং দুটি বাচ্চা লিফটের সামনে দাঁড়িয়ে সুইচ টেপাটেপি করছে। স্বামী স্ত্রীর বয়স 30-এর কিছু উপরে। বাসুদেব বললেন, লিফট খারাপ, সার্ভিসিং হচ্ছে। ও তাই নাকি? বলে ভদ্রলোক চাইলেন বাসুদেবের দিকে, তারপর স্ত্রীর দিকে চেয়ে বললেন, চলো আমরা তাহলে সিঁড়ি দিয়ে নামি। কথা বলতে গিয়ে বাসুদেব টের পেলেন তার হাঁফ ধরে যাচ্ছে, বড় হাঁফ, জেরোতে হবে। বাসুদেব জানেন এ সময় হাঁ করে নিঃশ্বাস নিতে হয়, তাতে বেশি অক্সিজেন যায় শরীরে। দেয়ালে একটু ঠেস দিয়ে দাঁড়ালেন তিনি। ঘাম হচ্ছে। বরাবরই তিনি খাওয়ার ব্যাপারে কিছু তমগুণী। ঝাল মশলাদার খাবার, বিশেষ করে মাংস তার অত্যন্ত প্রিয়। ইদানিং পাঁঠা খাসি বাদ দিয়ে মুরগি খেতে হচ্ছে ডাক্তারের নির্দেশে। রাত্রেবেলা প্রতিদিনই রুটির সাথে মাংস থাকে, থাকে কাঁচা পেঁয়াজ, লঙ্কা। বেশি মাংস খাওয়াটা কি খারাপ হচ্ছে? 66 বছর বয়সের পাকযন্ত্র কি অতিরিক্ত খাটাচ্ছেন তিনি? মনে পড়ল আজ দুপুরে তিনি শুটকি মাছ খেয়েছেন। সেটা বেশ ঝাল আর গড়গড়ে মশলাদার ছিল। খেয়েছেন পাবদা এবং পোনা মাছের আরও 2 রকম পদ। পেটে গ্যাস হয়ে এত ঘাম হচ্ছে নাকি? মিনিট 5 নির্জন সিঁড়ির চাতালায় দাঁড়িয়ে থাকলেন তিনি। আস্তে আস্তে হাঁফ ধরা ভাবটা কমে গেল। কমল, কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হলো না ফুসফুস। শ্বাসের মৃদু একটু কষ্ট রয়েই গেল। রাতে আজ আর কিছু না খেলেই হলো। খেতে তিনি ভালোবাসেন। অনেক দিন আগেই ডাক্তাররা তাকে সাবধান করে দিয়েছিল খাওয়াটা যেন মাত্রা ছাড়া না হয়। মাত্রা একটু একটু না ছাড়ালে বেঁচে থাকার আনন্দটাই বা কোথায়? আরও 4টে তলা বাকি। বাসুদেব খুব ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে লাগলেন। পারবেন, এর চেয়ে অনেক কঠিন কাজ তো তিনি করেছেন। মাত্র 8 তলা উঠতে পারবেন না, তাই কি হয়? বয়স বয়স একটা ধারণা মাত্র। 66 বছর বয়সেও তিনি তো একদম অক্ষম পুরুষ নন। ঠিক কথা, এখন রীনার সঙ্গে তার সম্পর্ক আর নেই, থাকার কথাও নয়। অজাতশত্রুর পর রীনার আরও একটি সন্তান হয়েছে, একটি মেয়ে, নাম পরমা। মেয়েটি শঙ্করের। বছর 10 আগে এই মেয়েটি জন্মানোর পর থেকেই রীনা সরে যেতে লাগলো। বাসুদেবকে ঠিক আগের মতো কাছে টানা বন্ধ করে দিল। একদিন সন্ধেবেলা ব্যালকনিতে পাশাপাশি বসে রীনা বলল, ছেলে আজকাল তোমাকে নিয়ে নানা প্রশ্ন করে। আমার মনে হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ করা দরকার। বাসুদেবের তাতে খুব একটা আপত্তি ছিল না, কারণ বেশ দীর্ঘদিনই তিনি রীনাকে ভোগ করেছেন। তবু বললেন, এখনই? হ্যাঁ, শঙ্করকেও তো কিছু দিতে হবে, অন্তত অর্ধেক জীবনটা।
এত ভালোবাসে আমাকে ও যে তোমাকে অবধি মেনে নিয়েছে। এখন ওর ওই ত্যাগের মূল্যটা আমাদের দেওয়া উচিত। বাসুদেবের বয়স তখন মধ্য 50। ভোগ যথেষ্ট হয়েছে, আপত্তির কারণ ছিল না। তিনি সামান্য একটু অপমানও বোধ করলেন। অহং ফনা তুলেছিল। তিনি উঠে নিঃশব্দেই চলে গেলেন, আর কখনো যাননি। 5 তলা পেরোবার আগেই বাসুদেবকে আবার থামতে হলো। ফের শ্বাসটায় টান পড়েছে। বড্ড ঘাম হচ্ছে, সারা গায়ে কেঁচোর মতো ঘামের ধারা নামছে। পাঞ্জাবির নিচে গেঞ্জি ভিজে যাচ্ছে ঘামে। বাসুদেব দাঁড়ালেন, হাফ ছাড়তে লাগলেন। চোখটায় কি একটু ঘোলাটে দেখছেন? এবার হাফটা সামলাতে বেশ সময় লাগলো। ধীরে ধীরে বুকের কষ্টটা কমলো বটে, কিন্তু শরীরটা দুর্বল লাগছে, বেশ দুর্বল। পায়ে একটা মৃদু থরথরানি। কিন্তু আদি ব্যাধির অনেকটাই মানসিক। ব্যাধির ভয়ই অনেক সময় ব্যাধিকে ডেকে আনে। মনের জোর থাকলে অনেক ব্যাধিকেই ঠেকানো যায়। বাসুদেব পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপাল আর ঘাড় মুছলেন। রুমালটা ভিজে নেতিয়ে গেল, নিংড়লে জল পড়বে। 6 তলায় এসে বাসুদেব বুকের মাঝখানে ব্যথাটা টের পাচ্ছিলেন, মৃদু কিন্তু নিশ্চিত। দুরাগত দামামার মতো একটা আওয়াজ, এবং আচমকাই চোখে একটা অন্ধকার পর্দার মতো কিছু ড্রপ সিনের মতো পড়েই উঠে গেল। সমস্ত বুদ্ধিবৃত্তি যুক্তি সাহস ভেদ করে একটা ভয় বাসুদেবকে ভালুকের মতো জাপটে ধরল। তার কিছু হচ্ছে, সময় কি এসে গেল নাকি? সামনে যে দরজাটা পেলেন তারই ডোরবেল চেপে ধরলেন তিনি। ভেতরে ডিংডং আওয়াজ হলো। বারবার বেল চাপলেন তিনি। বারবার আওয়াজ হলো। বৃথা, কেউ নেই। প্রতি তলায় 3টি করে ফ্ল্যাট। 3টে দরজারই বেল টিপলেন বাসুদেব। তার তেষ্টা পাচ্ছে, তার এখনই শুয়ে পড়া দরকার। মেঝেতেই শুয়ে পড়বেন কি? ডাক্তার তাকে বলেছিল হার্ট অ্যাটাক টের পেলেই শুয়ে পড়তে। যখন যে কোনো অবস্থাতেই শুয়ে পড়াই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কিন্তু বাসুদেব তা পারলেন না। মেঝেই শোবেন? বাসুদেব সেনগুপ্ত কি তা পারেন? অহং যে এখনো মরেনি। তিনি অসহায়ের মতো সিঁড়ির চাতালে শুয়ে পড়লে যে লোকে হাসবে। 6 তলা পেরিয়ে এসেছেন, 7 পেরিয়ে 8-এ উঠে যেতে পারলে আর ভাবনা কি? কিন্তু আরো 2টো তালা যেন এভারেস্টের মতো উঁচু মনে হচ্ছে এখন। বাসুদেব বারবার চোখে আলো আর অন্ধকার দেখছেন। বুকে মাদুল বাজছে, ক্রমে ক্রমে পুঞ্জীভূত হচ্ছে বুকের ব্যথা। বাসুদেব রেলিং আঁকড়ে ধরে 2টো সিঁড়ি ভাঙতেই কোকিয়ে উঠলেন ব্যথায়। তার কষে ফেনার মতো কি যেন বুচকুড়ি কাটছে, মাথা টলে যাচ্ছে, হাত ও পা শিথিল আর শীতল হয়ে যাচ্ছে যে। তিনি প্রাণপণে ডাকতে চেষ্টা করলেন, শিখা, শিখা, শিখা। সিঁড়ি দিয়ে কে নেমে আসছিল। খোলা চোখে চেয়ে ধীরে ধীরে বাসুদেব সিঁড়িতে পড়ে যাচ্ছেন। চেঁচিয়ে বললেন, বাঁচাও, বাঁচাও আমাকে। যে নেমে এলো তার মুখটা চিনতে পারলেন বাসুদেব। তার দিকে চেয়ে আছে। বাসুদেব হাতটা বাড়িয়ে দিলেন, ধরো, আমাকে ধরো। সে ধরল না। ধীর পায়ে নেমে গেল পাশ কাটিয়ে। বাসুদেব গড়িয়ে পড়লেন সিঁড়িতে। চোখে জবনিকা নেমে এলো। চেনা মানুষের মৃত্যু সংবাদ পাওয়া মানেই একটা কর্তব্যের মধ্যে পড়ে যাওয়া। যেতে হবে, সময়োচিত শোক জ্ঞাপন করতে হবে, এড়াতে না পারলে শ্মশান বন্ধু হতে হবে। আনঅ্যাভয়েডেবল। বাসুদেব সেনগুপ্তর মৃত্যু সংবাদটা সবর পেল সকালে ব্রেকফাস্টের সময়। বাসুদেব যে তার খুব প্রিয় বা শ্রদ্ধেয় মানুষ ছিলেন এমন নয়, কিন্তু সম্পর্কটা এড়ানো যায় না। তার পিস্তুত বোনের শ্বশুর। তাছাড়া সবর যে ক্লাবে ফুটবল খেলত সেই ক্লাবের একজন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তা। ভালোই চেনা জানা ছিল একটা সময়।
ব্রেকফাস্টটা পুরোটা খেতে পারল না সবর, উঠে পড়ল। যেতে হবে। পুলিশ জিপে বেশি সময় লাগবে না যেতে। লিফটে 8 তলায় উঠে দেখল বাসুদেবের ফ্ল্যাটের দরজা খোলাই রয়েছে। বিস্তর লোক জমা হয়েছে ঘরে। ক্লাবের লোকেরা এসেছে, বেশ কয়েকজন খেলোয়াড়, আত্মীয়স্বজন তো আছেই। ঘরে থমথমে একটা ভাব। সামনের ঘরেই একটা ডিভানে বাসুদেবকে শুয়ে রাখা হয়েছে। ফুল, মালা, ধূপকাঠি, বিভিন্ন ক্লাব বা কর্মকর্তাদের দেওয়া ফুলের চাকা ডিভানের গায়ে দাঁড় করানো। ঘটনাটা দুঃখজনক। ফোনে বাসুদেবের বড় ছেলে বলেছিল লিফটে না উঠে বাসুদেব হেঁটে উঠেছিলেন। কমজোরি হার্ট ওই পরিশ্রম নিতে পারেনি। 7 তলার গোড়াতেই বাসুদেব হার্ট অ্যাটাক করে মারা যান। রাত 10টা অবধি কেউ টের পায়নি, কারণ ফ্ল্যাট বাড়িটা অধিকাংশই খালি। লোক এখনও আসেনি। 10টাতেও স্বামী না ফেরায় শিখাদেবী বেরিয়ে এসে লিফটে নিচে নামেন। দারোয়ান কিছুই বলতে পারেনি। 6 তলার নন্দীবাবু রাত 10:30টায় ফিরে বাসুদেবকে দেখতে পান। তিনি শিখাকে খবর দেন। ঘরে কান্নাকাটি তেমন কিছু নেই। বাসুদেবের স্ত্রী সোফায় বসে আছেন, দুপাশে 2 জন মহিলা। শিখার মুখ থমথমে, এই মাত্র। ছেলে অর্কদেব আর বুদ্ধদেব একটু গম্ভীর মাত্র। মেয়ে সুপর্ণা একটা সোফায় বসে চোখে রুমাল চাপা দিয়ে মাথা নিচু করে বসে আছে। সবর শিখার কাছে এগিয়ে গেল। স্যাড মাসিমা। শিখা বিমর্ষ গলায় বলল, কি করে যে হলো? উনি লিফট থাকতে হেঁটে উঠেছিলেন কেন? কি করে বলবো, শরীর নিয়ে খুব বড়াই ছিল তো, হয়তো শক্তি পরীক্ষা করতে চাইছিল। স্ট্রেঞ্জ। একজন ক্রনিক হার্ট পেশেন্ট লিফট থাকতেও হেঁটে 8 তলা উঠতে চাইবে কেন, সেটা একটা জরুরি প্রশ্ন। কিন্তু সেটা নিয়ে আর মাথা ঘামানোর কোনো এখন মানে হয় না। একটা 30-32 বছরের বয়সের মজবুত চেহারার লোক দরজার কাছাকাছি দাঁড়ানো ছিল। লোকটা একটু এগিয়ে এসে বলল, লিফটটা সার্ভিসিং হচ্ছিল বলে উনি হেঁটে উঠেছিলেন। আমাদের তো উনিই খবর দিলেন যে লিফট সার্ভিসিং হচ্ছে। সবর বলল, ও। লোকটা উপযাজক হয়েই বলল, আমরা অবশ্য নিচে নেমে সার্ভিসিংয়ের লোকদের দেখতে পাইনি, তবে লিফটের দরজাটা খোলা ছিল। আপনি এই বাড়ির ফ্ল্যাট ওনার? হ্যাঁ, আমি 4 তলায় থাকি। ইনফ্যাক্ট বোধহয় আমরাই ওকে জীবিত অবস্থায় শেষ দেখতে পাই। উনি বেশ ঘামছিলেন আর হাঁপাচ্ছিলেন। আমরা নামবার সময় ওর কথায় আলোচনা করছিলাম। আমরা মানে কারা? আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে। আমরা কাল সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণে যাচ্ছিলাম। লিফটের সামনেই ওর সাথে দেখা। আপনার নাম? বিরহ মল্লিক। অর্ক একরকম বন্ধুর মধ্যেই পড়ে। সবরের সাথে অর্কের বেশ ভাব আছে। তার বউ মধুমিতাই তার পিস্তুত বোন। অর্ক এগিয়ে এসে বলল, দারোয়ান কিন্তু বলছে কাল লিফট সার্ভিসিং করতে কারো আসার কথা সে জানে না। বাবা যখন ফেরত আসে সন্ধ্যাবেলা, তখন দারোয়ানটা ছিল না, চা খেতে গিয়েছিল। সে ফিরে এসে লিফটে কাউকে দেখেনি, তবে সেও বলেছে দরজাটা খোলা ছিল দেখে সে বন্ধ করে দেয়। এনিওয়ে, ব্যাপারটা ডিসগাস্টিং। নতুন লিফট, তাও আবার সার্ভিসিংয়ের কি দরকার পড়লো বুঝি না। সবর একটু কাঁধ ঝাঁকালো, তারপর বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। অর্ক মাথা নেড়ে বলল, হ্যাঁ, কি আর করা যাবে। তবে লিফট যখন চলছে না, তখন বাবা একটু অপেক্ষা করলে পারত, কারণ ঘটনার 8 ঘন্টার মধ্যেই 5 তলার মিস্টার সাহা ফিরে আসেন। তিনি কিন্তু লিফটেই উঠেছেন। সবর ব্যাপারটায় তেমন মাথায় নিল না, যদিও তার মাথার ভেতরে কয়েকটা যুক্তি ঠিকমতো পরম্পরা আসছিল না। তবু সে ব্যাপারটা ঝেড়ে ফেলতে চাইল মন থেকে।
এসব নিয়ে মাথা ঘাটানোর কোনো মানে হয় না। একটু বাদে ঘরে ভিড় আরো বাড়ল। খাটটাট এসে গেছে, নিচে গাড়িও প্রস্তুত। ভেতরের ঘর থেকে মধুমিতা বেরিয়ে এসে সবরকে বলল, টুকুদা, তুমি কি শ্মশানে যাবে? না রে, আমার কিছু জরুরি কাজ আছে, অনেক লোক দেখছি, আমার কি যাওয়া দরকার? না না, কোনো দরকার নেই। আমি আসলে ভাবছিলাম শ্বশুরমশাই তো গেলেন, এরপর কি হবে? শুনছি ঢাকুরিয়ার ভাসুর আর দেওরা নাকি হাঙ্গামা করতে পারে। তুমি বোধহয় জানো না যে ঢাকুরিয়ার বাড়িটা থেকে শ্বশুরমশাই আমার খরতুতো আর জ্যাঠাতুতো দেওর ভাসুরদের বঞ্চিত করেছিলেন। একটু আধটু শুনেছি। হাঙ্গামা করার কি আছে? দেওয়ানি মামলা, আদালতে ফয়সালা হবে। মামলা হয়নি, তাতে নাকি লাভ নেই। তাহলে আর হাঙ্গামা করে কি লাভ? শাশুড়ি তো এই ফ্ল্যাটে একা থাকবেন, উনি ভয় পাচ্ছেন ওরা এসে হামলা করলে উনি তো কিছু করতে পারবেন না। উনি পুলিশ প্রোটেকশনের কথা বলছিলেন। তুমি কি কিছু করতে পারবে? সবর মাথা নেড়ে বলল, এক্ষেত্রে পুলিশ অ্যান্টিসিপেটরি প্রোটেকশন দেয় না, তবে উনি সিকিউরিটি গার্ড রাখতে পারেন। কিন্তু তার দরকারটা কি? এত বড় ফ্ল্যাট, তোরা এসে থাকলেই তো পারিস। না বাবা, আমরা আলাদা আছি, ভালোই আছি। তোর দেওয়ার বুদ্ধদেব তো বিয়ে করেনি, তো সে এসে মায়ের সঙ্গে থাকুক। বাস্তবিকই তো, এত বড় একটা ফ্ল্যাটে উনি একা থাকবেন কি করে? বুদ্ধদেব? তাকে তো চেনো না। আমার কর্তাটি তার বাবাকে পছন্দ করতো না ঠিকই, কিন্তু ঘেন্নাও করতো না। বুদ্ধদেবের আবার বাবার উপর এত রাগ যে বাবা যে বাড়িতে বাস করত সে বাড়িতে সে বাস করবে না। বাসুদেব সম্পর্কে সবর খানিকটা জানে। একসময় ভালো খেলোয়াড় ছিলেন বটে, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে বোধহয় সবসময়ই স্পোর্টসম্যান ছিলেন না। উপরন্তু অসম্ভব দাম্ভিক আর বদমেজাজিও ছিলেন। সে মধুমিতার কাছেই শুনেছে স্ত্রীর সাথে তার ব্যবহার ছিল খুবই খারাপ। পরিবারের উপর প্রভুত্ব করতে চাইতেন বলে অর্ক আর বুদ্ধ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। মেয়ে সুপর্ণাও বাপের বাড়িতে বিশেষ আসে না। কারণ কি একটা মতবিরোধ হওয়ায় বাসুদেব নাকি জামাই শিবাজিকে জুতো পেটা করার হুমকি দিয়েছিলেন। মেগালোম্যানিয়াকদের সৌজন্যবোধ কমই থাকে। এরা নার্সিজমের করুণ শিকার। না পারে অন্যকে আপন করতে, না পারে নিজেকে অন্যের জন্য সঞ্চার করতে। ফলে এরা একা হয়ে যায়। বাসুদেবকে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে, তাকে ঘিরে বেশ জমাট একটা ভিড়। সবর বলল, তোর শাশুড়ি যাদের ভয় পাচ্ছে তাদের নাম আর ঠিকানা আমাকে একটা কাগজে লিখে দে, আমি দেখব। মধুমিতা বলল, সবাই অ্যাগ্রেসিভ না, গোপাল বলে একজন আছে, সেই একটু বেশি ভোকাল, আর শিবশঙ্কর, দুজনেই আমার সম্পর্কে ভাসুর। তুই চিনিস ওদের? চিনি, কয়েকবার দেখেছি। ভয় দেখাতো খুব? ও বাবা, খুব ভয় দেখাতো, লাশ ফেলে দেওয়ার কথাও বলতো। শ্বশুরমশাইকে মুখের উপরই গোপাল একদিন বলেছিল। শ্বশুরমশাই তেরে মারতে গিয়েছিলেন। ওহ, সে কি কাণ্ড! সবর একটু হাসলো, বলল, এ ধরনের ঘটনা ঘরে ঘরেই হয়, অত ভাববার কিছু নেই। আমার মনে হয় না ওরা তোর শাশুড়ির উপর হামলা টামলা করবে। তুমি একটু থ্রেট করলে হয়তো ভয় পাবে। উল্টাটাও হতে পারে, কিন্তু থ্রেট করলে এগোতে লাগবে, তখন হয়তো অ্যাগ্রেশনের রাস্তা বেছে নেবে। হিউম্যান সাইকোলজি খুব পিকুলিয়ার। মধুমিতা ভয় পেয়ে বলল, ও বাবা, থাক তাহলে। সত্যি তো, ভয় দেখালে আবার উল্টা বিপত্তি হতে পারে। গোপাল আবার ভীষণ গুন্ডা টাইপের।
দরজা দিয়ে ৩-৪ জন ঢুকতেই মধুমিতা চাপা গলায় বলে উঠল, উমা, ওই তো ওরা। সবর নিস্পৃহ চোখে চেয়ে দেখল গম্ভীর মুখের ৪ জন যুবক এবং অগ্রভাবে একজন বৃদ্ধ। সে জিজ্ঞেস করল, বুড়ো মানুষটিকে? জ্যাঠা শ্বশুর। গোপালকুঞ্জন? সবুজ টি শার্ট, মোটা গোফ। গোপাল খুব লম্বা নয়, তবে বেশ তাগড়াই চেহারা, ভুঁড়ি আছে, পুরু ঠোঁট এবং মোটা গোফ। চোখে মুখে প্রবল স্মার্টনেস এবং আত্মবিশ্বাসের ছাপ। ৪ জনের কারো মুখেই বিশেষ শোক নেই, তবে বুড়ো মানুষটি কাঁদছেন, চোখ লাল। কান্নাটা নকল বলে মনে হলো না সবরের। বৃদ্ধটি তার মৃত ভাইকে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে আদর বা আশীর্বাদ করলেন। তারপর শিখার কাছে গিয়ে একটু বসলেন পাশের সোফায়। বড় ক্লান্ত ও বিপর্যস্ত দেখাচ্ছিল বৃদ্ধকে। শিখার সাথে কিছু কথাবার্তা হচ্ছিল মৃদু স্বরেই। সবর বলল, তোর শাশুড়ি বেশ শক্ত ধাতের মানুষ, স্বামী মারা যাওয়ায় ভেঙে পড়েননি তো? মধুমিতা একটু মুখ বিকৃত স্বরে বলল, দুজনের সম্পর্কই তো ছিল বিষ, কাঁদবে কি? মনে মনে হয়তো খুশিই হয়েছে। যা হাড় জ্বালানো মানুষ ছিলেন শ্বশুর মশাই, বাব্বা। বাসুদেবকে নামানো হচ্ছে নিচে। একবার মৃদু হরিধ্বনি সহকারে খাট উঠে গেল কয়েকজনের কাঁধে। সবর লক্ষ্য করল গোপালও কাঁধ দিয়েছে। ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলছিল। দরজার সামনে একটু থমকালো সব বাহকেরা। তারপর ভিড়টা বেরিয়ে গেল। ধীরে ধীরে বেশ ফাঁকা হয়ে গেল ঘর। সবর শিখার কাছে গিয়ে দাঁড়ালো। শিখা একদা সুন্দরী ছিলেন, এখনো আছেন। বয়স কম করেও ৫৫-৫৫ তো হবেই, বেশিও হতে পারে, কিন্তু এখনো বেশ ছিপছিপে, মুখশ্রীতে বার্ধক্যের বলিরেখা বা চামড়ার শিথিলতা নেই। বয়সের অনুপাতে তাকে বেশ কম বয়সী লাগে। শিখা মুখ তুলে বললেন, তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ মাসিমা, জরুরি কাজ আছে। মাঝে মাঝে একটু খবর নিও, বড্ড একা হয়ে গেলাম তো। বুড়ো মানুষটি শূন্য দৃষ্টিতে বসেছিলেন। এ কথা শুনে বললেন, একা কেন বৌমা, তোমার তো জনের অভাব নাই। শিখা যেন একটু অস্বস্তি বোধ করলেন। সবর আর দাঁড়ালো না, ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, চলি মাসিমা। লিফটে নিচে নেমে এলো সে, সব বাহকদের আগেই, কারণ ওরা সিঁড়ি দিয়ে নামছে, দেরি হবে। নিচে ফটকের সামনে পাড়ার লোকদের একটু জটলা, ফুল দিয়ে সাজানো কাচের গাড়ি ঘিরে বেশ ভিড়। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সবর সিরিজের গল্প সিঁড়ি ভেঙে ভেঙে প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের পর্ব খুব শীঘ্রই আপলোড হবে।